ভোর 4:30টার সময় ঘুম ভাঙল। উঠেই ফ্রেশ হয়ে ইফাজের রুমে যাওয়ার সময় দেখলাম আম্মু ডাইনিং টেবিল পরিষ্কার করছে। মানে ইফাজের খাওয়া কমপ্লিট। ইস, আর একটু আগে উঠলেই পারতাম। ইফাজের রুমের দরজা খোলা ছিল। আমি যে দরজায় দাঁড়ালাম, উনি রেডি হচ্ছিলেন। একটা ফুলহাতা হোয়াইট ফর্মাল শার্ট ইন করে পরা, ক্যাজুয়াল শু, চুলগুলো স্পাইক করা। উফ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বেডের উপর ওনার ব্যাগ রাখা ছিল। ব্যাগের উপর চোখ পড়তেই নিমিষেই মনটা খারাপ হয়ে গেল। একটু পরই চলে যাবেন। কান্না পাচ্ছে কেন জানি। দরজায় আমাকে দেখতে পেয়ে উনি বললেন, দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। আমি চুপচাপ রুমে ঢুকে বেডের উপর বসে পা দুলাতে লাগলাম। উনি আমার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বললেন, দেখো তো পারফেক্ট লাগছে নাকি। আমি উনার দিকে একবার তাকিয়ে আগের ন্যায় আবার ফ্লোরের দিকে তাকালাম। উনি জিজ্ঞেস করলেন, কি হলো, মন খারাপ? উহুম, তাহলে ড্যাশ কমা কমা ডট। ইফাজ আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার 2 হাত ধরে বললেন, তাকাও একটু, ড্যাশ। আরে বাবা, এই পাগলি। ইফাজ হাত বাড়িয়ে টিস্যু বক্স থেকে টিস্যু বের করে আমার চোখের পানি মুছে দিল। আমার 2 গাল ধরে বললেন, আর একবার কান্না করলে মাইর দিব কিন্তু। সরি। হুম, বলেই আমার সামনের চুলগুলো সরিয়ে দিয়ে জড়িয়ে ধরলেন। আমিও শক্ত করে উনাকে জড়িয়ে ধরলাম। অনেকক্ষণ ওভাবেই ছিলাম। এই মুহূর্তে হয়তোবা উনি ভাবছেন উনি নিজে থেকে আমাকে না ছাড়লে আমি কখনোই ছাড়ব না। আমাকে আস্তে করে ছেড়ে দিয়ে আমাকে দাঁড় করিয়ে বললেন, 5:30টায় ট্রেন, সো এখনই বের হতে হবে। আজ সন্ধ্যের দিকে একটা ট্রেন ছিল, ওটাতে গেলেই পারতেন। ট্রেন তো কাল সকালের দিকেও আছে। তোমার মতো ভাবতে গেলে তো কোনোদিনও আমার যাওয়া হবে না। যেতে বলেছে কে? তোমাকে এখানে থাকতে বলেছে কে? চলো আমার সাথে। আমি যেতে পারলে তো যেতামই। এমনিতেই কাল কলেজে যাইনি। আজ নির্ঘাত আপনি যাওয়ার পর আব্বু জোর করে কলেজে পাঠাবে। কিচ্ছু ভালো লাগে না। তোমার ভালো লাগেটা কি? বলি, কি? আমার কি ভালো লাগে? বলো, শুনি। আপনাকে। আমার কথা শুনে উনি কিউট একটা হাসি দিয়ে জড়িয়ে ধরলেন। সাথে সাথেই ছেড়ে দিলেন। আম্মু, নাফিসা, আমার কাছ থেকে বিদায় নিয়ে উনি আব্বুর সাথে বেরিয়ে গেলেন। উনি চলে যাওয়ার পর সেই যে রুমে ঢুকে চুপচাপ শুয়ে আছি, একবারও উঠিনি। নাফিসা ব্রেকফাস্ট করার সময় আমাকে ডাকতে এসেছিল। আমি খাবো না বলে মানা করে দিয়েছি। ইফাজ ট্রেনে উঠে আম্মুর ফোনে কল দিয়ে আমার সাথে একবার কথা বলেছিল। প্রায় 1 ঘন্টার মতো আমি ওভাবেই শুয়েছিলাম। হঠাৎ আব্বুর কণ্ঠ শুনতে পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ব্রেকফাস্ট করে কলেজ ড্রেস পরে কলেজে চলে গেলাম। একটার পর একটা বোরিং ক্লাস চলতেই থাকলো। কলেজ থেকে বাসায় ফিরে ড্রেস না খুলেই বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর থেকেই শুরু হলো সেই একঘেয়েমি লাইফ। প্রতিদিনকার রুটিন: ঘুম থেকে উঠো, ব্রেকফাস্ট করো, কলেজ যাও, কলেজ থেকে বাসায় আসো, পড়াশোনা করো, রাতে ঘুমাও, আবার সকালে উঠে আগের দিনের সেইম কাজগুলো করো। উফ, একেবারে অসহ্য লাইফ। আব্বু নতুন ফোন কিনে দিয়েছিল। সেটা দিয়ে ইফাজের সাথে টুকটাক কথা বলা, মেসেজ করা, ভিডিও কল দেওয়া, এভাবেই দিনগুলো চলছিল। 4 মাস পর রোজা শুরু হলো। 26 রোজার দিন ঈদের ছুটিতে ঢাকায় আসলাম। আগের দিন রাতে উনাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম আজ যে ঢাকায় আসছি। সকাল 9টার দিকে ঢাকায় পৌঁছালাম। আসার সাথে সাথেই লম্বা একটা ঘুম দিলাম। উঠলাম বিকেল 4টায়। আড়মোড়া ভেঙ্গে উঠে আধশোয়া অবস্থায় বসলাম। ইফাজের 3টার দিকে আসার কথা ছিল। এখন বাজে 4টা। ভাবলাম ঘুম থেকে উঠেই উনাকে দেখব। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে চুলগুলো ক্লিপ দিয়ে আটকালাম। বিছানার উপর বসে মোবাইলটা নিয়ে উনাকে একটা কল দিলাম। সাথে সাথেই রিসিভ করলেন। আমি রেগে গিয়ে বললাম, আপনার না 3টার দিকে আসার কথা ছিল, এখনো আসেননি কেন? কি করছিলে এতক্ষণ? আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর আগে দিন। টাইম পাইনি। এখন বলো কি করছিলে? বাহ, টাইম পাইনি।
এতদিন পর একটু দেখবো আপনাকে, সেখানেও আপনার। আমার সাথে দেখা করার কোনো ইন্টারেস্ট নেই আপনার, তাই না? আছে তো। 6টার পর আসছি দেখা করতে। ড্যাশ কমা ডট। রাগ করো না প্লিজ, একটু বিজি আছি। আপনার আসার দরকার নেই। আরে, রাগ করছো কেন? আমি কোনো উত্তর না দিয়ে রেগে ফোনটা বিছানায় খিল মেরে ডাইনিং এ পানি খেতে আসলাম। মাত্রই পানি খাওয়া শুরু করেছি তখনই পেছনে থেকে কেউ বলে উঠলেন, আরে বাস, রোজার দিনে পানি খাওয়া হচ্ছে? কথাটা শোনার সাথে সাথেই ভয় পেছনে ফিরে দেখলাম ইফাজ দাঁড়িয়ে। ঠোঁটে দুষ্টু হাসির রেখা টেনে আমার দিকে তাকিয়ে আছেন। উনাকে দেখার সাথে সাথেই মুখের ভেতরের পানি বের হয়ে উনার শার্টে লাগলো। আমি তাড়াতাড়ি গ্লাসটা রেখে ওড়না দিয়ে উনার শার্টের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলাম। উনি আমার হাত ধরে স্থিরভাবে দাঁড় করিয়ে বললেন, রোজা রাখোনি? আমি মাথা নিচু করে বললাম, উহুম। কেন? জানি না। আপনি কখন এসেছেন? একটু আগেই তো ফোনে বললেন 6টার আগে আসতে পারবেন না। প্রথমেই দেখলাম তুমি অনেক রেগে আছো, তাই আরেকটু রাগানোর জন্যই আর কি ওটা বলেছি। তো রোজা রাখোনি কেন, শুনি? ইস, উনি কি বুঝেও না বোঝার ভান করছেন? আমি উনার দিকে তাকিয়ে দেখলাম উনি হাসছেন। বলো। অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো তার জন্য আসার পরই ভেঙে ফেলেছি। সত্যিই তো। উফ, আপনি আসলেই একটা। বুঝেও না বোঝার ভান করছেন কেন? আরে রেগে যাচ্ছ কেন? অবশ্য এই সময় মন মেজাজ একটু খিটখিটে হয়ই। তুমি রেগে কথা বলো, আমি কিছু মনে করব না। উনার কথা শুনে আমি নিজেকে উনার কাছ থেকে ছাড়িয়ে রুমে চলে এলাম। পেছনে পেছনে উনিও আসলেন। অনেকক্ষণ ধরে উনি কোনো কথা বলছেন না, চুপচাপ সোফায় বসে আছেন। আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, কথা বলছেন না কেন? জানো না কেন? উনার কথা শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, না, এই সময় তোমার সাথে বেশি কথা না বলাই ভালো। তুমি তো এখন কথায় কথায় রেগে যাবে। তখন যেভাবে না বলে ফোন রাখলে। উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। বাই দা ওয়ে আমি কিন্তু 3টার সময়ে এসেছিলাম। তুমি ঘুমিয়েছিলে দেখে আর ডাকিনি। অন্য সবার সাথে ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। উনার কথা শুনে আমি প্রচণ্ড রেগে গিয়ে বললাম, কি? তখন আপনি ড্রয়িং রুম থেকেই আমার ফোন রিসিভ করেছিলেন? এই যে, আবার কিন্তু রেগে যাচ্ছ। ইফাজ আমাকে বসিয়ে রেখে ড্রয়িং রুম থেকে কিছু একটা আনতে গেল। আমি বেডের উপর পা উঠিয়ে বসে পড়লাম। ইফাজ হাতে একটা ব্যাগ নিয়ে রুমে ঢুকে ব্যাগটা আমার সামনে রাখলো। আমি ব্যাগের দিকে তাকিয়ে বললাম, কি এটা? উনি আমার পাশে বসে বললেন, খুলে দেখো। আমি ব্যাগের ভেতরের সব বের করে দেখলাম একটা কালো বোরকা, সাথে হাত মোজা, পা মোজাও আছে। আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে বললাম, হঠাৎ এসব কেন? হজ্জ করতে যাচ্ছি নাকি আমরা? ইচ্ছা আছে? হুম, সবারই ইচ্ছা থাকে। আমারও আছে। সিরিয়াসলি? ওকে। জীবনে কখনো সুযোগ আসলে যাব। হুম। বাট এগুলো হঠাৎ কেন? কাল সকালের দিকে একটা জায়গায় যাব। সেখানে এগুলো পরে যেতে হবে। আম্মু, আপুও পড়বে। সাথে তুমিও পড়বে। তোমার জন্যই তো যাওয়া। উনার কথাগুলো মাথার উপর দিয়ে চলে গেল। আমি আস্তে করে বললাম, মানে? কিচ্ছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলুন। উনি আমার হাত ধরে হাতের আঙ্গুলগুলো ফুটাতে ফুটাতে বললেন, আব্বু যেই মাদ্রাসা চালায় সেখানকার ইমাম কাল চলে যাচ্ছে। তাই আব্বু চেয়েছে যাওয়ার আগে তার বড় ছেলের বউকে একবার দেখা করিয়ে আনবে। সো বুঝতেই পারছো ও তো বড় ইমাম, তার উপর আবার দুবার হজ্জ করে এসেছে। তার সামনে তো আর যেমন তেমন ভাবে যাওয়া যাবে না। এই কারণে এসব আনা। ওহ, শুনেছিলাম আঙ্কেল দুটো মাদ্রাসাও নাকি চালায়। হুম। এগুলো পড়তে তো তোমার কোনো অসুবিধা হবে না, তাই না? অসুবিধা কেন হবে? না। এখনকার মেয়েদের যা অবস্থা, এসব চোখেও দেখতে পারে না। তাই বলছিলাম আর কি। অন্য সব মেয়েদের সাথে আপনার এই টিয়া পাখির তুলনা না করলেও চলবে। আচ্ছা, কাল আপনার ভাইয়া যাবে না? কোন ভাইয়া? আপুর হাজবেন্ডের কথা বলছি। ওহ, হ্যাঁ, উনিও যাবে। বলতে গেলে ফ্যামিলির সবাই যাচ্ছে। ওহ,
তাহলে তো ভালোই হয়। এর আগেরবার দেখতে পারিনি উনাকে। মাহিনের তো 5 মাস চলে, তাই না? হুম। ইফাজ হ্যান্ডওয়াচের দিকে তাকিয়ে বললেন। শোনো, এখন আমাকে যেতে হবে। টাইম নেই। মানে, এখনই চলে যাবেন? কিছু তো খেলে। আর বলতে পারলাম না, সাথে সাথেই চুপ করে গেলাম। উনি আমার গাল দুটো টেনে দিয়ে বললেন, বসে বসে তুমি খাও। তোমার তো ছুটি চলে। উনার কথা শুনে আমি কোনোরকমে কথা ঘুরিয়ে বললাম, কাল কখন যেতে হবে? 9টার দিকে রেডি থেকো, আমি নিতে আসবো। আচ্ছা। আমি বেড থেকে নেমে উনাকে নিয়ে রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমে আম্মু সব এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখছিল, উনাকে দেখামাত্রই এগিয়ে এসে বললেন, এখনই চলে যাচ্ছ? জি আন্টি। একটু আগেই তো আসলে। রোজার সময় খাওয়ার কথাও তো বলতে পারবো না। আর কিছুক্ষণ থাকতে। ইস। ঘুরিয়ে ফিরিয়ে কেন যে উনার সামনে বারবার খাওয়ার কথা উঠছে। হিয়াকে খাওয়ান আন্টি। এমনিতেই ওর শরীরের যেই অবস্থা। আর নিতে পারছে না বেচারি। উনার এরকম পেঁচানো কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মুর চেহারা দেখে মনে হচ্ছে আম্মু উনার কথাটা ধরতে পারেনি। যেভাবে কথাটা বললেন মিনিং দুই দিকেই নেওয়া যায়। বাট আসলটা কেউ ধরতে পারবে না, যদি সে ঘটনাটা না জানে। আমি উনাকে এগিয়ে দিয়ে বাসায় এসেই প্রথমে বোরকাটা পরে দেখলাম। হাত মোজা, পা মোজা, মেকআপ সব পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পুরো হাজির বউ বউ লাগছে। কাজিনদের সাথে আড্ডা দিতে দিতে রাত প্রায় 11:30টায় ঘুমিয়ে সকাল 7:30টায় উঠলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে করতে 8টা বেজে গেল। 8:40-এর দিকে রেডি হয়ে উনাকে ফোন দিলাম। উনি সাথে সাথেই রিসিভ করে বললেন, এই তো গেটের সামনে চলে এসেছি। নামো। ওকে। কলটা কেটে দিয়ে আব্বু আম্মুর রুমে যেয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নাফিসাকে নিয়ে লিফট পর্যন্ত আসলাম। নাফিসাকে বাই বলে লিফটে ঢুকলাম। গ্রাউন্ড ফ্লোরে আসতেই দেখলাম ইফাজ ইয়াসের হাত ধরে গাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। দুজনই একই ডিজাইনের কালো পাঞ্জাবি পরেছে। দুই হিরো আজ একসাথে। কাকে রেখে কাকে দেখব? ইয়াস আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমি ইয়াসের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, চিনলে কিভাবে? ভাইয়া বলেছে তুমিও নাকি আম্মু আর আপুর মতো ওগুলো পরবে। তাই একটু দেখেই চিনতে পেরেছি। ইফাজ আমাদের কাছে এসে বললেন, চলো। হুম। ইয়াস আমাকে ছেড়ে আমার হাত ধরে হাঁটা শুরু করলো। ইফাজ গাড়ির দরজা খুলে দিল। আমি সিটে বসে ইয়াসকে কোলে নিলাম। ইফাজ ইয়াসকে সামনের দিকে একটু হেলিয়ে সিটবেল্টটা লাগিয়ে দিল। তারপর নিজে সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। ইয়াস আমার মোজা পরা হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে নিজের আঙ্গুল ঢুকিয়ে খেলছে। ইফাজ বারবার আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আবার গাড়ি চালানোতে মনোযোগ দিচ্ছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এভাবে বারবার তাকাচ্ছেন কেন? আমার কথা শুনে উনি কিউট একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কেন যেন আজ অন্যরকম সুন্দর লাগছে। এসব পড়াতে তোমার কিছুই দেখতে পাচ্ছি, তারপর ওই চোখের দিকে তাকালে কেন যেন মনে হচ্ছে তোমার সৌন্দর্য আজ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা দেখার জন্য বারবার এভাবে তোমার দিকে তাকাতে হচ্ছে। কথাগুলো উনি খুব আস্তে আস্তে বললেন। উনার কথা শুনে লজ্জায় জানালা দিয়ে বাহিরে তাকালাম। হঠাৎ ইয়াস আমার হাতজোড়ায় চুমো খেয়ে বলল, ভাবি। হুম। কিছু না। বলেই ইয়াস আমার হাতের মোজাগুলো খুলে নিজে পরে নিল। তারপর হাতগুলো আমাকে দেখিয়ে বলল, ভাবি দেখো। আমি ইয়াসকে আগের থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমো খেয়ে বললাম, বাহ। সুন্দর লাগছে তো আমার ইয়াস সোনাটাকে। আমার সামনে থেকে হাত সরিয়ে ইফাজের সামনে ধরে বলল, ভাইয়া, দেখো। ইফাজ ইয়াসের হাতের দিকে তাকিয়ে বললেন, হুম। খুব সুন্দর লাগছে দেখতে। হিয়া। আমি উনার দিকে তাকিয়ে বললাম, হুম। তুমি চাইলে মুখ বের করতে পারো। সমস্যা নেই। দরকার নেই। আমি ঠিক আছি। ওকে। ইয়াস হাতমোজাটা খুলে আমার হাতে পরিয়ে দিয়ে আমার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করল। হয়তোবা ঘুম পেয়েছে। আমি ইয়াসকে আস্তে করে জিজ্ঞেস করলাম, ঘুম পেয়েছে? হুম।
আজ জানো সেই 5টায় ঘুম থেকে উঠেছি। ইয়াসের কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত সকালে কেন উঠেছ? কাল রাতে ভাইয়া বলেছিল আজ নাকি আমাকে নিয়ে তোমাকে নিতে আসবে। তার জন্যই তো রাতে ঘুম হয়নি। ইয়াসের কথা শুনে আমি ইয়াসকে একটা চুমো দিয়ে বললাম, অনেক ভালোবাসো ভাবিকে, তাই না? হুম। ইফাজ ওদের বাড়ির সামনে গাড়ি থামাতেই দেখলাম আন্টি, আপু, আপুর হাজবেন্ড, আঙ্কেল সবাই 2টা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাদের জন্যই হয়তোবা অপেক্ষা করছে। মাহিন ভাইয়ার কোলে ছিল। ইফাজ গাড়ির দরজা খোলার সাথে সাথে ইয়াস লাফ দিয়ে নেমে আমার হাত ধরে আমাকে নামালো। এইবার ইফাজকে সুযোগ দিল না। আন্টি আর আপু আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। 3জনের মধ্যে কোনটাকে একটু ভেবে চিনতে না বললে পারা যাবে না। 3জনের চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি নেকাবটা খুলে আঙ্কেলকে সালাম দিতেই আঙ্কেল আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, এই তো আমার আরেকটা মা এসে গেছে। এটাই বোধহয় আমাদের বাপ মেয়ের প্রথম দেখা, তাই না রে মা? জি আঙ্কেল। নো আঙ্কেল। বাপ বলবি, বাপ। মনে থাকবে? জি সরি বাবা। আমার কাণ্ড দেখে আঙ্কেল হাসলেন। আঙ্কেলের পাশেই ভাইয়া দাঁড়িয়ে ছিলেন। ভাইয়াকে সালাম দিয়ে ভাইয়ার কোল থেকে মাহিনকে কোলে নিয়ে ভাইয়ার সাথে টুকটাক কথা বললাম। মাহিন এখন অনেকটাই বড় হয়ে গেছে। আঙ্কেল সবাইকে তাড়া দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললেন। আঙ্কেল আর আন্টি এক গাড়িতে উঠল। ইয়াস আমার সাথে যাবে। ইফাজ ইয়াসকে আন্টি আঙ্কেলের গাড়িতে পাঠানোর অনেক চেষ্টা করেও পারল না। আমিই চোখ রাঙিয়ে নিষেধ করেছি আর ইয়াসের জেদ তো সাথে আছেই। আপু আর ভাইয়া অন্য গাড়িতে। ইয়াস আমার হাত ধরেই গাড়ি পর্যন্ত আসলো। ইফাজকে দেখেই বোঝা যাচ্ছে আমার আর ইয়াসের উপর সে খুব রেগে আছে। আমি আর ইয়াস চুপচাপ সিটে বসলাম। ইফাজও যে সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। আমি আর চোখে উনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। ইয়াস ইফাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও। ইফাজ ইয়াসের দিকে না তাকিয়েই বললেন, কেন? দাও না। গাড়িতে কোনো গেম খেলা চলবে না। একটু দাও না। বেশি খেলবো না, প্রমিজ। বেশি না খেললেও ঊর্ধ্বে 1 ঘন্টা লাগে তোমার। ইয়াস আগে থেকেই আমার হাত ধরে ছিল। হাতটা আরো শক্ত করে ধরে আমার দিকে তাকিয়ে ইশারায় উনাকে কিছু বলতে বলল। আমি উনার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললাম, একটু দিলে কি হয়? আমার কথা শুনে উনি আমার দিকে তাকিয়ে বললেন, বিয়ের পর তোমাদের দুজনকে তো একসাথে ওই বাড়িতে রাখা ইম্পসিবল। সারাদিন তো পাবোই না শিওর। রাতেও পাবো কিনা সন্দেহ। উনার কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে উনার হাতে একটা চিমটি দিয়ে বললাম, সবসময়ই উল্টাপাল্টা কথা, না? আমি আপনাকে জাস্ট ফোনটা দিতে বলেছি। ওইটার সাথে এই কথাটা না বললেই কি চলছিল না? ফোন দিন। ইফাজ পকেট থেকে ফোনটা বের করে আমার হাতে দিল। ইয়াস আমার হাত থেকে ফোনটা নিয়ে ওপেন করতেই আমার পিক স্ক্রিনে ভেসে উঠল। সাথে সাথে ইয়াস একটা কিস করল স্ক্রিনে। ইয়াসের কাণ্ড দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো এটা? ও এই কাজটা সবসময়ই করে। ফোনটা নিবে, ওপেন করবে, তোমার পিকটা ভেসে উঠবে, পিকে একটা কিস করবে, দেন গেম খেলা শুরু করবে। পাশ থেকে কথাগুলো ইফাজ বলে উঠলেন। আমি 2 হাত পেঁচিয়ে ইয়াসের কোমর জড়িয়ে ধরে সিটের সাথে হেলান দিলাম। ইয়াস একটু নিচু হয়ে আমার ঘাড়ে মাথার পেছনের সাইড রেখে শুয়ে পড়ল। ফোনটা উপরের দিকে উঠিয়ে গেম খেলছে। হঠাৎ ইফাজ খুব সাবধানে আমার ডান হাতটা টান দিয়ে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে একটা চুমু দিয়ে ছেড়ে দিল। আমি উনার কাণ্ড দেখে ভয়ে ইয়াসের দিকে তাকিয়ে দেখলাম ইয়াস গেম কি খেলায় হলো? ব্যস্ত। প্রায় আধা ঘন্টা পর আমরা আম্মু মাদ্রাসায় আসলে পৌঁছালাম। ইয়াস ইফাজকে ফোনটা দিয়ে আমাকে এটা নিয়ে নেমে পড়ল। যাইবো। আন্টি আঙ্কেলকে দেখতে পেলাম। হুম? আপুদের গাড়ি এখনো আসেনি। ঠান্ডা পানি আমি আর যাবে? আন্টি টুকটাক কথা এই বলছিলাম। পেটে ব্যথা যাবে? আপুদের গাড়ি পৌঁছাতেই ইফাজ গাড়ির কাছে যে আপুর সাইডের দরজাটা খুলে মাহিনকে কোলে নিয়ে আপুর হাত ধরে আপুকে নামালো। আপু আমাদের কাছে এসে আমার হাত ধরে বলল, চলো। বুম। ভাইয়া গাড়ি লক ঠান্ডা পানি করে আছে। চলে আসলো। ভবনটা 3 তলার। নিচতলায় বিশাল মসজিদ।
আমরা দ্বিতীয় তলায় উঠে দেখলাম বিশাল বড় একটা রুমের চারপাশে শারীরিকভাবে ছোট ছোট বাচ্চারা বসে জোরে জোরে শব্দ করে কোরআন তেলাওয়াত করছে। বড় বড় ছেলেও ছিল। পুরো রুমটাতে কেমন একটা শান্তি বিরাজ করছে, যেখানে কোনো দুঃখ কষ্ট, লোভ আকার লসা কিছুই নেই। সেখানে শুধু আল্লাহর রহমতেরই একমাত্র জায়গা আছে। একজন হুজুর আমাদের দিকে এগিয়ে এসে আঙ্কেলের সাথে কোলাকুলি করলেন। তারপর কিছু কথা বলে তিনতলায় যাওয়ার কথা বললেন। উনার সাথে আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিলেন। উপরের তালায় উঠে দেখলাম বিশাল রুম, বাট কোনো কক্ষ নেই। কয়েকজন বিশাল দাড়িওয়ালা হুজুর নিচে মাদুরের উপর বসে সামনে থাকা ছোট পাওয়ালা টেবিলের উপর রাখা কাগজপত্র নেড়ে চেড়ে দেখছেন আর টুকটাক কথা বলছেন। আমরা তিনজন নেকাব খুলে ফেললাম। সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করতেই সবার নজর আমাদের দিকে পড়ল। আমাদেরকে দেখতে পেয়েই সবাই উঠে এসে আঙ্কেলের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করলেন। আন্টিকে ভালোমন্দ জিজ্ঞেস করছেন। ইয়াস আমার হাত ধরেছিল। একজন ইয়াসের কাছে এসে ইয়াসকে কোলে তুলে নিলেন। ইফাজের কোল থেকে অন্য একজন হুজুর মাহিনকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। ইফাজ আমার পাশে এসে আঙ্গুল দিয়ে একটা হুজুরকে দেখিয়ে আস্তে করে বললেন, উনিই আজ চলে যাচ্ছেন। আঙ্কেল হুজুরটাকে আমাদের দিকে এগিয়ে এনে সব হুজুরকে উদ্দেশ্য করে আমাকে দেখিয়ে বললেন, এই যে আমার বড় ছেলে ইফাজের বউ, খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি আর ইফাজ হুজুরকে সালাম দিলাম। উনি সালামের উত্তর নিয়ে আমার আর ইফাজের মাথায় হাত রেখে দোয়া করলেন। প্রায় 1 ঘন্টার মতো সবাই ফ্লোরে মাদুরের উপর বসে বসে গল্প করলেন। ইফাজ আমার পাশেই বসেছিল। ইয়াসকে হাজি হুজুরটা কোলে নিয়ে বসে বসে গল্প করছিলেন। ইয়াস হুজুরের বড় বড় দাড়িতে আঙ্গুল দিয়ে আঁচড়িয়ে দিচ্ছিল। হুজুরের সেদিকে কোনো খেয়াল নেই, চুপচাপ বসে বসে গল্প করছিলেন। পুরো মাদ্রাসা মসজিদ সব ঘুরিয়ে ঘুরিয়ে হুজুরদেরকে সাথে নিয়ে আঙ্কেল আমাদের দেখাচ্ছিলেন। আমি আপুর কাছ থেকে মাহিনকে কিছুক্ষণের জন্য কোলে নিলাম। ইয়াস ইফাজের হাত ধরে হাঁটছে। কিছুক্ষণ পর ইয়াস ইফাজকে বলে উঠল, ভাইয়া, হাঁটতে ইচ্ছে করছে না, কোলে নাও। ইফাজ সাথে সাথেই কোলে তুলে নিল। ইয়াস ইফাজের কাঁধে মাথা রেখে চুপচাপ শুয়ে পড়ল। সবকিছু দেখে ফেরার সময় আঙ্কেল গাড়ি থেকে অনেকগুলো উপহার বের করে মাদ্রাসার সব পিচ্চিদের দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে যে যার গাড়িতে উঠল। ইয়াস ইফাজের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। আন্টি আঙ্কেলের কাছে ইয়াসকে রেখে এসে ইফাজ আমাকে নিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলেন। আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে উনি না যেয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। আমি উনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই রাস্তা দিয়ে কেন? আমার কথা শুনে ইফাজ আমার দিকে তাকিয়ে বললেন, এমনি। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। আমি আর কিছু জিজ্ঞেস না করে সিটের সাথে হেলান দিয়ে বাহিরে তাকালাম। 15 মিনিট পর উনি একটা ফাস্টফুড দোকানের সামনে গাড়ি থামালেন। গাড়ি থেকে নেমে দোকানে ঢুকে খাবার কিনে আনলেন। আমার সাইডের দরজা খুলে খাবারগুলো আমার কোলের মধ্যে রেখে দরজা লাগিয়ে দিলেন। নিজে সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। আমি উনার দিকে তাকিয়ে বললাম, এগুলো কার জন্য? তোমার জন্য। মানে? আমি খাবো না। কথাটা বলেই আমি খাবারগুলো সামনে রাখতেই উনি আমার হাত খোপ করে ধরে বললেন, লজ্জা পাওয়ার কি আছে? আমি লজ্জা পাচ্ছি না। আমার এখন খিদে নেই তাই রেখে দিচ্ছিলাম। কাল সেহরি খেয়েছিলে? আমি মাথা নিচু করে বললাম, না। তাহলে? সকালে নিশ্চয় একটু কিছু মুখে দিয়ে চলে এসেছো। বেশি কথা না বলে শেষ করো, প্লিজ। খাবো না আমি। হিয়া, মাইর দিব কিন্তু এখন। আমি আর কিছু বললাম না। রোজাদারের সামনে খেতে হয় না, পাপ হয়। উনার সামনে এভাবে খেতে নিজের মধ্যে একটা জোরতা কাজ করছিল। তবুও বাধ্য হয়ে খাওয়া শুরু করলাম। ঈদের দিনের জমজমাট আয়োজন যাকে বলে। ঘুম থেকে উঠেই মনের ভেতর একরাশ আনন্দ বয়ে গেল। আজ ঈদ, ইফাজের সাথে প্রথম ঈদ। কাল রাতেই প্ল্যান করে রেখেছিলাম আজ কিচেনে ঢুকবো শুধুমাত্র ইফাজের জন্য। এই দুদিনে ইফাজের সাথে অনেক কথা হয়েছে। কলেজও নেই, সকাল সকাল ওঠারও তাড়া নেই।
ইচ্ছামতো রাত জেগে ইফাজের সাথে কথা বলেছি। কাল সন্ধেও মেহেদিও ঠিকমতো দিতে পারিনি উনার জন্য। জেদ ধরে বসেছিল, আমার সাথে কথা বলা অবস্থায় মেহেদি দিতে পারলে দাও, নয়তো দরকার নেই। কাল আমি নিজে এসে দিয়ে দিব। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র বাজে 5:30। এখন নিশ্চয় ইফাজ ঘুমোচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে কল না দিয়ে ছোট্ট করে ঈদ মোবারক ইয়াংম্যান লিখে ইফাজের নাম্বারে সেন্ড করলাম। পাশেই নাফিসা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। আমি কম্বলটা একটানে সরিয়ে কানের কাছে আস্তে করে বললাম, ঈদ মোবারক বনু। নাফিসা মিটমিট করে আমার দিকে তাকিয়ে বলল, ঈদ মোবারক। ঘুম ঘুম কণ্ঠে কথাটা বলে কম্বলটা একটানে নিয়ে আগের ন্যায় মাথা ঢেকে শুয়ে পড়ল। আমি দ্রুত বেড ছেড়ে উঠে ফ্রেশ হয়ে চুলগুলো ক্লিপ দিয়ে আটকিয়ে নিলাম। ফোনের স্ক্রিন জ্বলে ওঠাতে ফোনের দিকে তাকিয়ে দেখলাম ইফাজ কল করেছেন। আমি দ্রুত রিসিভ করে হ্যালো বলতেই উনি বললেন, ধরছিলেন না কেন? কল দিয়েছিলেন নাকি? অলরেডি 3বার হয়ে গেছে। ও সরি, ওয়াশরুমে ছিলাম একটু। হুম। আমি ভেবেছিলাম তুমি এখনো ঘুমোচ্ছ, তাই ডিস্টার্ব করিনি। বাট মেসেজ পেয়ে কল দিলাম। বাই দা ওয়ে, ঈদ মোবারক মাই বেবি মাদার। উনার কথাটা শুনে বুকের ভেতর কেঁপে উঠল। উফ, আমার কেন এমন হয়? বেবিদের কথা উঠলেও সবকিছু ওলটপালট লাগে। কি হলো? হুম। চুপ কেন? কিছু না, এমনি। ইয়াশ একটু কথা বলবে তোমার সাথে। ওয়েট, ভিডিও কল দিচ্ছি। এত সকালে ও উঠেছে? হুম। আজ আমার কাছেই ঘুমিয়েছিল। তোমা সাথে কথা বলছিলাম টের পেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওহ। হুম। ইফাজ কল কেটে ভিডিও কল দিল। ইয়াশ আমাকে দেখেই ফ্লাইং কিস দিয়ে বলল, ঈদ মোবারক ভাবি। আমি তো দুই ভাইকে দেখে হা হয়ে গেলাম। দুজনই খালি গায়ে বেডের সাথে আধশোয়া অবস্থায় শুয়ে ল্যাপটপটা ইফাজের পায়ের উপর রেখে কথা বলছে। ইয়াশ ইফাজের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। ইয়াশ হাই তুলছে। এখনো ঘুমের রেশটা কাটিয়ে উঠতে পারেনি। আমি একটা কিস দিয়ে বললাম, ঈদ মোবারক সোনা। আহারে, এখনো তো তোমার চোখে ঘুম লেগে আছে। হুম। ইয়াশ আরেকটা হাই তুলল। চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু ইয়াশ জোর করে খুলে রেখে বলল, ভাবি, আজ কখন আসবে? কোথায়? আমাদের বাসায়। আমি তো আজ যাচ্ছি না। আজ তুমি আন্টি আঙ্কেলকে নিয়ে আমাদের বাসায় আসবে। আচ্ছা। ইয়াশ চোখ আর খুলে রাখতে পারল না। ইফাজের বুকেই ঘুমিয়ে পড়ল। ইয়াশের কাণ্ড দেখে আমার হাসি পেল। ইফাজ ইয়াশকে আস্তে করে বালিশে শুয়ে দিল। ল্যাপটপটা একটু কাছে নিয়ে বললেন, দেখো, একটু পর আবার উঠে পড়বে। তখন আপনি একটু দূরে গিয়ে কথা বললেই ওর কাঁচা ঘুমটা নষ্ট হতো না। যত দূরেই যাই না কেন ও ঠিক টের পেয়ে যায়। এখনই এই অবস্থা, বিয়ের পর কত রাত আমাকে একা কাটাতে হবে সেটা ভেবে তো আমার সুইসাইড করতে ইচ্ছে করে। উফ, আবার ওসব কথা। যখন বিয়ে হবে সেটা তখন দেখা যাবে। এখন রাখলাম। আমার কথা শুনে উনি হাসলেন। এভাবে হাসছেন কেন? তুমি এতটা ভীতু কেন? তুমি তো রীতিমতো বিয়ে, বেবি এই নামগুলোই শুনতে পারো না। এত লজ্জা পেলে চলবে, টিয়া পাখি? উনার কথাগুলো শুনে লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। উনার দিকে ভালোভাবে তাকাতে পর্যন্ত পারছি না। কিন্তু উনি দিব্যি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি কোনোরকমে বলে উঠলাম, আম্মু ডাকছে। এখন রাখছি। পরে কথা হবে। হিয়া, খবরদার কাটবে না। আম্মু ডাকছে তো। ডাকো। আমি চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবে কেটে দিলাম। ফোনটা টেবিলের উপর রেখে আলমারি থেকে ছোট তালাটা বের করে কিচেনে চলে এলাম। আম্মু কি যেন রান্না করছিল। আমি আম্মুকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললাম, ঈদ মোবারক আম্মু। বাবা, এত সকালে? হুম। ঈদ না আজ। তাই। এর আগেও তো কত ঈদ এলো গেল, তখন তো ডেকেও উঠাতে পারিনি। আমি আম্মুকে থামিয়ে বললাম, তখন তো ছোট ছিলাম। এখন তো বড় হয়েছি। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ইফাজের সাথে কথা হয়েছে? হুম। একটু আগেই হলো। পায়েস রান্না করছো? হুম।
আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ মনোযোগ দিয়ে আম্মুর পায়েস রান্না দেখলাম। কিছুক্ষণের মধ্যেই আম্মুর পায়েস রান্না কমপ্লিট হলো। আম্মু একটা বাটিতে পায়েস ঢেলে ডাইনিং এ রেখে আসতে গেল আর আব্বুকে ডাকতে গেল। এই ফাঁকে আমি পায়েস রাঁধার যাবতীয় জিনিসপত্র নিয়ে দাদুর বাসায় চলে এলাম। মেইন ডোর লাগিয়ে দিয়ে কিচেনে চলে এলাম। হঠাৎ মনে পড়ল দুধ আনতে ভুলে গেছি। দ্রুত বাসায় যেয়ে কিচেন থেকে দুধ নিয়ে এক দৌড়ে দাদুর বাসায় চলে এলাম। আম্মু যেভাবে যেভাবে পায়েসটা রান্না করেছিল ঠিক সেভাবে আমিও রান্না করলাম। শুধু চিনিটা একটু কম দিলাম। প্রায় ঘন্টাখানেকের মতো লেগে গেল। রান্নায় হাতকাচা যাকে বলে। যেখানে আম্মুর লাগে 15 মিনিট সেখানে আমার লাগে 1 ঘন্টা। আমি পায়েসটা একটা বাটিতে ঢেলে কিচেনেই ঢেকে রেখে সেই ছোট তালাটা দিয়ে কিচেনে তালা দিলাম, যাতে কেউ প্রবেশ করতে না পারে। 3-4 বাসায় গিয়ে সবার সাথে দেখা করে আসলাম। সকাল থেকেই আম্মুর ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ আমিই করলাম। নাফিজা ছোট চাচির বাসায় যেয়ে আড্ডা দিচ্ছে। দুইবার ওকে ডাকতে গিয়েছিলাম বাট এখনো আসার নাম নেই। 9টার দিকে একটু ফ্রি হলাম। আমি রুমে এসেই বিছানায় গাইলিয়ে দিলাম। চোখ বন্ধ করতেই কেমন ঘুম চলে এলো। সেই 5:30টায় উঠেছিলাম। ঘুম আসাটা স্বাভাবিক। আমি এক ঝটকায় চোখ খুলে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিয়ে আসলাম। ফোনটা চেক করার জন্য টেবিলের উপর থেকে নিয়ে দেখলাম নো মেসেজ, নো কল, সব। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। পাশেই ফোনটা রেখে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে 15 মিনিটে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। টাওয়াল দিয়ে চুল মুছছিলাম তখনই কিচেন থেকে আম্মুর ডাক পড়ল। দ্রুত আম্মুর কাছে এসে দেখলাম আম্মু তাড়াহুড়ো করে সব করছে। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করছো কেন? তোর আব্বু ইফাজের বাবাকে নিয়ে আসছে, একটু হেল্প কর আমাকে। আম্মু আমার হাতে একটা বাটি দিয়ে ডাইনিং এ রেখে আসতে বলল। আমি দ্রুত ডাইনিং এ বাটিটা রেখে এসে আম্মুর সামনে দাঁড়াতেই আম্মু একসাথে 100টা কাজ করতে বলল। ওখান থেকে ওটা আনো, ফ্রিজ থেকে এই আনো, সেই আনো, যাও স্পুন বের করো, গ্লাসগুলো ঠিকভাবে রেখেছো তো? না রাখলে যাও ঠিক করে আসো। আমি প্রায় ক্লান্ত হয়ে গেলাম। আমি আম্মুর কাছ থেকে চলে এলাম। আম্মুর কাছে আর যাওয়া যাবে না। চুপচাপ রুমে বসে থাকাই বেটার। বেডের উপর শুয়ে ফোনটা হাতে নিয়ে একবার ভাবলাম ইফাজকে কল দেই, পর মুহূর্তেই ভাবলাম থাক, বিজি আছে হয়তোবা। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকলাম। হঠাৎ নাফিসা আমাকে ধাক্কাতে ধাক্কাতে বলল, আপু, তাড়াতাড়ি উঠো, আঙ্কেল এসেছেন, সাথে ইফাজ ভাইয়াও এসেছেন। ইফাজ এসেছে শুনে বুকের ভেতর ধুপ করে উঠল। আমি দ্রুত বেড ছেড়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়িয়ে নিলাম। মাথায় ওড়নাটা দিয়ে ড্রয়িং রুমে এসেই দেখলাম আঙ্কেলের পাশে ইফাজ বসে আছে। একটা নেভি ব্লু কালার পাঞ্জাবি পরেছেন। আব্বু উনাদের সামনে সোফায় বসে আঙ্কেলের সাথে কথা বলছেন। আমাকে দেখেই ইফাজ কিউট করে একটা হাসি দিল। আমিও ছোট করে হাসলাম। আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেলকে সালাম দিয়ে ঈদ মোবারক বললাম। ভালো মন্দ জিজ্ঞেস করলাম। ইয়াশকে আনেনি দেখে একটু খারাপ লাগলো। আব্বু আমাকে আব্বুর পাশে হাত ধরে বসিয়ে দিলেন। আমার এখানে বসার মোটেও ইচ্ছা ছিল না। কেমন একটা আনইজি ফিল লাগছে। ইফাজের দিকে তাকাতেই দেখলাম আঙ্কেল আর আব্বুর কথা শুনছে আর মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। যখনই তাকাচ্ছেন তখনই মিষ্টি একটা হাসি ফ্রি দিচ্ছেন। প্রত্যুত্তরে আমিও ছোট করে হাসছি। আমি কোনো কিছু না ভেবে আস্তে করে সেখান থেকে উঠে চলে আসলাম। রুমে এসে নাফিসাকে বললাম, একটা কাজ করতে পারবি? কি কাজ? কোনোভাবে ইফাজকে মেইন ডোরের বাহিরে নিতে পারবি? আমার কথা শুনে নাফিসা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন আপু? এমনি একটা কাজ আছে। ওকে। নাফিসা হাত থেকে ফোনটা রেখে ড্রয়িং রুমের দিকে চলে গেল। আমি বেডের উপর বসে বসে পা দুলাতে লাগলাম। কিছুক্ষণ পর ইফাজের নাম্বার থেকে কল আসতেই আমি রিসিভ করে হ্যালো বললাম। আপু, ভাইয়াকে বাহিরে এনেছি, চলে আসো। ওকে। আমি দ্রুত ফোনটা রেখে মেইন ডোর ভেদ করে বাহিরে এলাম। নাফিসা আমাকে দেখে বাসায় চলে গেল। ইফাজ আমাকে দেখে কিছু একটা বলার আগেই আমি দ্রুত ইফাজের হাত ধরে দাদুর বাসায় চলে এলাম।
মেইন ডোর ভালোভাবে লাগিয়ে দিয়ে উনাকে সোফায় বসিয়ে আমি কিচেনে আসার উদ্দেশ্যে এক পা বাড়াতেই উনি আমার হাত খোপ করে ধরে ফেললেন। আমাকে টান দিয়ে পাশে বসিয়ে বললেন, ব্যাপার কি? হুম পরে বলি, এখন একটু ছাড়ুন, আমি জাস্ট যাব আর আসবো। উহুম, আগে বলো, দেন ছাড়বো। প্লিজ, একটু ছাড়ুন। ওকে। ইফাজ আমার হাত ছেড়ে দিতেই আমি দ্রুত কিচেনে এসে একটা ট্রেতে পায়েস আর পানির গ্লাস নিয়ে উনার সামনে আসলাম। উনি ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছেন। আমি ট্রেটা উনার সামনে রেখে পায়েস উনার হাতে দিয়ে বললাম, খেয়ে বলুন তো কেমন হয়েছে। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হিয়া, তুমি করেছো পায়েসটা? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, হুম। হঠাৎ উনি আমার হাত ধরে টান দিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, আই লাভ ইউ সো মাচ মাই লাভলি ওয়াইফ। ওহ মাই গড, ইট শ এ বিগ সারপ্রাইজ। উনি দ্রুত স্পুন দিয়ে খেতে শুরু করলেন। আমি পা দুটো সোফার উপর উঠিয়ে উনার দিকে ঘুরে সোফার সাথে হেলান দিয়ে উনার খাওয়া দেখছি। আমি একবারও টেস্ট করিনি। কেমন হয়েছে আল্লাহই জানেন। খারাপ হলে হোক, উনি যে তৃপ্তি নিয়ে খাচ্ছেন এটাই অনেক। আমি জানি আমি যত বাজে রান্নাই করি না কেন উনি সেটা তৃপ্তি নিয়ে খাবেন। উনি খাচ্ছেন আর বিভিন্ন ধরনের আওয়াজ করে বুঝিয়ে দিচ্ছেন পায়েসটা ভীষণ ভালো হয়েছে। উনার কাণ্ড দেখে আমার মুখ থেকে হাসি যাচ্ছে না। আমি শব্দহীনভাবে হাসছি। ইফাজ আমার দিকে তাকিয়ে স্পুনটা আমার মুখের সামনে ধরে বলল, দেখি, হা করো। আমি হেসে হা করলাম। উনি আমাকে এক চামচ খাইয়ে দিয়ে নিজে আবার খেতে শুরু করলেন। বাহ, পায়েসটা তো সত্যি ভালো হয়েছে। আমার কাছেই এত ভালো লাগছে, নিশ্চয় উনার কাছে আরো বেশি ভালো লাগছে। ইয়াশকে আনেননি কেন? ঈদের দিন ইয়াশ অনেক বিজি থাকে। ওর প্রায় 20-25টার মতো ফ্রেন্ড। সবার বাসায় নিজে যাবে, ওদেরকে আবার নিজের বাসায় নিয়ে আসবে। সারাদিন ঘুরবে, খেলবে, মজা করবে। রাত 10টার সময় বাসায় আসবে। বাব্বা, এই পিচ্ছি বয়সেও দেখি বড়দের থেকে কম যায় না। ভয় লাগে না এত রাত করে বাসায় ফিরে? উহুম, ড্রাইভার তো সাথে থাকেই। পানি দাও। আমি দ্রুত পানির গ্লাসটা উনার সামনে ধরলাম। উনি গ্লাসটা না ধরে আমার হাত থেকেই খেতে শুরু করলেন। বিকেলের দিকে ইফাজ আমাদের বাসায় এসে সব কাজিনদের নিয়ে ঘুরতে বের হলো। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাতে রেস্টুরেন্টে ডিনার করে 9টার দিকে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আগে একটু ঘুমিয়ে নিলাম। প্রচুর টায়ার্ড লাগছে। আজ আমি উনাকে একটুও কাছে পাইনি। সারাক্ষণ ইফাজ ওদের সাথেই ছিল। রাত 3টার সময় ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙল। আমি বালিশের এপাশ ওপাশ হাতিয়ে কোনোরকমে ফোনটা কানের উপর রেখে বললাম, হ্যালো, ড্যাশ। কেউ কোনো কথা বলছে না। আমি ফোনটা সামনে ধরে স্ক্রিনে তাকিয়ে দেখলাম ইফাজ ফোন করেছে। আমি তাড়াতাড়ি উঠে বললাম, চুপ কেন? কথা বলছেন না কেন? উম্মম, চলো আজ পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। হঠাৎ উনার এরকম কথা শুনে আমি থ হয়ে গেলাম। এত রাতে ফোন দিয়ে হঠাৎ এসব কথা কেন বলছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? আমি কিছুটা বিব্রত হয়ে বললাম, রাত 3টা বাজে। না ঘুমিয়ে এসব কি বলছেন? ঘুমিয়েছিলাম। একটু আগে তোমাকে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখে উঠে পড়লাম। আমি অবাক হয়ে বললাম, আমাকে নিয়ে? হুম। কি দেখেছেন? বলবো? হুম। স্বপ্নে দেখেছি আমাদের একসাথে 4টা বেবি হয়েছে। হঠাৎ করে বাবুদের 3 বছর হয়ে গেল। তুমি বাবুদের খুব মারছো, আমার তো দেখে খুব রাগ হলো। আমি যেই তোমাকে থামাতে গেলাম সাথে সাথেই আমাকেও মারতে শুরু করলে। আর চিৎকার করে বলতে লাগলে, সবগুলো হয়েছে বাপের মতো। জ্বালিয়ে খেলো আমাকে। আমার কষ্টটা বোঝার ক্ষমতা কারোর নেই। পেটে ধরলাম আমি। জন্ম দিলাম আমি। লালন পালন করলাম আমি। সেই তোরাই কিনা বাপের কথা শুনিস। আরো অনেক অনেক বোকা দিলে। উফ, তোমাকে এভাবে যে কবে লাইভ দেখতে পাবো, ভাবতেই অবাক লাগে। কি সুন্দর দেখাবে তোমাকে ওই অবস্থায়। উনার কথাগুলো শুনে প্রথমে একটু অবাক হয়ে পড়ে নিজের অজান্তেই হেসে দিলাম।
সত্যিই কি মা হলে আমি ওরকম করব? উনার গায়ে হাত তোলার সাহস হবে আমার? ভুল করে তুলেও যদি ফেলি উনি কি উল্টো আমার গায়ে হাত তুলবেন নাকি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করবেন? উনি বাবা হলে কেমন দেখাবে উনাকে? ইস, খুব দেখতে ইচ্ছে করছে। আমি বুকে হাত দিয়ে অনেক সাহস নিয়ে বলে ফেললাম, আপনাকে আমার খুব বাবুদের বাবা হিসেবে দেখতে ইচ্ছে করে। খুব। কথাটা বলেই আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তে আমি উনার সামনে থাকলে নিশ্চিত আমাকে খেয়ে ফেলতো। উনি অনেকটা জোরে বলে উঠলেন, এটা তুমি কি বললে টিয়া পাখি? পুরো 12টা বাজিয়ে দিলে আমার। আমি কিছুই বলতে পারলাম না। হাত পা ভয়ানকভাবে কাঁপছে। অনেকক্ষণ উনি চুপচাপ থেকে বললেন, নেক্সট ইয়ারে আমাকে বাবা হওয়ার সুযোগ দাও না, টিয়া পাখি। আঙ্কেলকে রাজি করিয়ে চলে আসো না আমার কাছে। উনার কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, আমি এখনো অনেক পিচ্ছি। বাচ্চা কাচ্চা সামলানোর বয়স এখনো হয়নি আমার। তুমি পিচ্ছি বাট তোমার হাজবেন্ড তো পিচ্ছি না। সে একাই 100। নিজের বাচ্চা কাচ্চাদের সাথে তার বাচ্চা বউটাকেও সামলাতে পারবে। কালই আঙ্কেলকে বলে চলে আসো তো। ভালো লাগছে না আর এভাবে দিন কাটাতে। উনার কথা শুনে আমি মজা করে বললাম, একটা কলবালিশ কিনে আনুন। ভালো লাগবে। অলরেডি 3টে কলবালিশ আমার বেডে একা একাই গড়াগড়ি খায়। আর কয়টা লাগবে? এখন একটা শুনুন। আমি আর উনাকে কথা বাড়াতে দিলাম না। কি? আন্টি আঙ্কেল কেমন আছেন? ইয়াসটা কি করে? ঘুমোচ্ছে? বউ, কথা ঘুরাচ্ছ কেন? এভাবেই পুরো রাতটা কথা বলে কাটিয়ে দিলেন। একটুও ঘুমোতে দেননি। ভোর 5টার সময় উনি ফোন রেখে দিলেন। এভাবেই আরো 2 দিন চলে গেল। নাফিসা আর আমার ছুটি একেবারে শেষের দিকে। আজই চিটাগাং রওনা দিব। সন্ধেই ট্রেন। সকাল থেকেই মনমরা হয়ে বসেছিলাম। কিচ্ছু ভালো লাগছিল না। আমার সব কাজিনরা এখানে পড়াশোনা করে। আমাদের 2 বোনকেও এখানে ভর্তি করে দিত। বিরক্ত লাগে কিছুদিনের জন্য ঢাকা এসে চিটাগাং যাওয়া। মনে হয় কারোর বাসায় ঘুরতে আসি কিছুদিনের জন্য। দুপুর 3টার দিকে আমি ড্রয়িং রুমে বসে চিনির পানির মধ্যে মুড়ি ভিজিয়ে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ কলিং বেলের শব্দে আমি বাটিটা সেন্টার টেবিলে রেখে মেইন ডোর খুলতেই পুরো অবাক হয়ে গেলাম। ইফাজ আর ইয়াস সামনে দাঁড়িয়ে। ইয়াস ধাক্কা দিয়ে মেইন ডোর পুরোটুকু খুলে আমাকে জড়িয়ে ধরে বলল, সারপ্রাইজ। আমি ইয়াসের মাথায় হাত বুলিয়ে বললাম, একটু পর চলে যাব আর তুমি এখন এসেছো সান্ত্বনা দিতে? উহুম, তোমার সাথে আমিও যাব। ইয়াসের কথা শুনে আমি অবাক হয়ে ইফাজের দিকে তাকাতেই ইফাজ বলল, আজ তুমি চিটাগাং চলে যাচ্ছ? কাল রাতে কথাটা আম্মুকে বলছিলাম। ইয়াস আম্মুর কাছেই বসেছিল। কথাটা শোনার পর তুমি যাওয়ার আগে তোমার সাথে দেখা করার জন্য জেদ করছিল, তাই নিয়ে এলাম। ইফাজের কথা শুনে আমি ইয়াসের দিকে তাকাতেই ইয়াস মিষ্টি করে একটা হাসি দিল। আমি ইয়াসের সামনে বসে ইয়াসের ঠোঁটের সাইডে একটা চুমু দিলাম। তখনই ইফাজ বলে উঠল, পাওনা রইল। উনার কথাটা শুনে আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়ে বললাম, কি? উনি উনার একটা আঙ্গুল নিজের ঠোঁটে রেখে বলল, এইটা। লজ্জায় আমি চোখ ফিরিয়ে ইয়াসের দিকে তাকালাম। ইয়াসকে সোফায় বসিয়ে উনাকেও বসতে বললাম। আমি আম্মুকে ডাকতে আম্মুর রুমে আসলাম। আম্মু বসে বসে ফোনে গেম খেলছিল। আম্মুর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পিচ্ছিদের মতো টাইম পেলেই গেম খেলে। আব্বু রুমে নেই। একটু আগেই বাহিরে গিয়েছে। আম্মুর ফোনটা আমি হাত থেকে নিয়ে বললাম, জামাই এসেছে। আমার কথা শুনে আম্মু অবাক হয়ে বলল, কার জামাই? তোমাদের মেয়ে জামাই। আমার কথা শুনে আম্মু দ্রুত বিছানা ছেড়ে উঠে শাড়ির আঁচলো মাথায় দিয়ে ড্রয়িং রুমে চলে গেল। পেছনে পেছনে আমিও গেলাম। ইয়াস টিভিতে কার্টুন দেখছিল। আর ইফাজ ফোন দেখছিল। আম্মুকে দেখেই ইফাজ উঠে সালাম দিল। ইফাজের দেখা দেখি ইয়াসও উঠে সালাম দিল। ইয়াসের কাণ্ড দেখে আম্মু ইয়াসকে টান দিয়ে কোলে তুলে গালে একটা চুমু দিয়ে বলল, কেমন আছো? ভালো। আপনি? ওরে বাবা! আম্মু ইয়াসের গালে আরেকটা চুমু দিয়ে বলল, খুব ভালো আছি।
তোমার আব্বু আম্মু কেমন আছে? ভালো। আম্মু কিছুক্ষণ ইফাজের সাথে কথা বলে ইয়াশকে নামিয়ে দিয়ে বলল, তোমরা একটু বসো, আমি আসছি। আম্মু কিচেনে চলে গেল। আমি যে ইয়াশের পাশে বসে ইয়াশকে জড়িয়ে ধরে একসাথে কার্টুন দেখছি, হঠাৎ সামনে মুড়ির বাটির দিকে চোখ পড়তেই জিভে কামড় দিলাম। ইফাজ দেখেছে নাকি আল্লাহই জানে। নিশ্চয় দেখেনি। দেখলে তো এতক্ষণে আমাকে মেরে ফেলতো। এমনিতেই শরীরের এই অবস্থা, তার উপর বসে বসে মুড়ি খাচ্ছি। আমি যেই মুড়ির বাটিটা হাতে নিতে যাব সেই মুহূর্তে ইয়াশ বলে উঠল, ভাবি এটা কি? ইয়াশের কথাটা শুনে ইফাজ বাটির দিকে তাকালো। আমি শেষ। ইফাজ বাটিটা হাতে নিয়ে বলল, পানির মধ্যে মুড়ি? কে খাচ্ছিল? আমি মাথা নিচু করে আছি। উনি জিজ্ঞেস করলেন, নাফিসা কোথায়? উনার প্রশ্নটা শুনে হাফ ছেড়ে বাঁচলাম। প্রসঙ্গ পাল্টেছে। আমি খুশি মনে বললাম, ঘুমোচ্ছে। ইফাজ আবার বলল, আন্টি এতক্ষণ কি করছিল? রুমে বসে বসে গেম খেলছিল। আর আঙ্কেল? আব্বু তো চাচ্চুর সাথে বাহিরে গিয়েছে। তুমি কি করছিলে এতক্ষণ? বসে বসে টিভি দেখ। সাথে সাথেই মুখ চেপে ধরলাম। উনি বলে উঠলেন, বসে বসে মুড়ির পানি খাচ্ছিলে, তাই না? ড্যাশ। হিয়া, তুমি কি আয়নায় নিজেকে কখনো দেখো না? আমি আস্তে করে বললাম, হুম, দেখি তো। তোমার যে স্বাস্থ্য আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা কি একবারও চোখে পড়ে না? ড্যাশ কমা ডট। আমি কিছুই বলতে পারলাম না। আম্মু এই একই কথা বলে আমার নাকি স্বাস্থ্য দিন দিন কমে যাচ্ছে। উনি বাটিটা রেখে বললেন, বসে বসে এইসব মুড়ি না খেয়ে এক প্লেট ভাত খেলেও তো কিছুটা উন্নতি হয়। ইয়াশ আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বলল, ভাবি, এটা খেতে কেমন লাগে? খুব খারাপ। আম্মু চলে আসলো নাস্তা নিয়ে। ইয়াশ আমাকে টেনে নিচু করে আমার কানে কানে বলল, ভাবি, এই পানিমুড়ি আমি একটু টেস্ট করতে চাই। ভাইয়াকে বলিও না, বোকা দিবে কিন্তু। ইয়াশের কথা শুনে আমি অবাক হয়ে ইয়াশের দিকে তাকাতেই ও নিজের ঠোঁটে আঙ্গুল লাগিয়ে ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আম্মু নাস্তা সার্ভ করছিল আর ইফাজের সাথে টুকটাক কথা বলছিল। এই ফাঁকে আমি বাটিটা এক হাতে নিয়ে ইয়াশকে আরেক হাতে ধরে আমার রুমে নিয়ে আসলাম। নাফিসা অঘরে ঘুমোচ্ছে। আমি আর ইয়াশ সোফায় বসে চামচ দিয়ে ইয়াশকে ঐতিহাসিক খাবারটা খাওয়াতে শুরু করলাম। ইয়াশ খেতে খেতে বলল, অনেক মজা। মিষ্টি মিষ্টি লাগে। সোনা, এর ভেতর চিনিও আছে। পানির ভেতর চিনি দিয়ে গুলিয়ে তার মধ্যে মুড়ি ভিজানো, তাই মিষ্টি লাগছে খেতে। ইয়াশ অনেক আনন্দ নিয়ে বলল, বাসায় যেয়ে আমিও বানাবো। ইয়াশের কথা শুনে আমি চোখ বড় বড় করে বললাম, খবরদার, এটা করতে যেও না। তোমার ভাইয়া জানতে পারলে মেরে ফেলবে আমাকে। তোমার ভাইয়ার সাথে বিয়ে হওয়ার পর আমি যখন তোমার কাছে চলে আসবো তখন আমরা লুকিয়ে লুকিয়ে এটা বানিয়ে খাবো। তুমি একা একা করতে গেলে ধরা খাবে। ইয়াশ খেতে খেতে বলল, আচ্ছা। ইয়াশ অনেক মজা করে পুরোটুকু শেষ করলো। আমার তো ভীষণ ভালো লাগলো এই ভেবে যে ইয়াশটাও আমার মতোই। ইয়াশ সোফা থেকে উঠে ঘুমন্ত নাফিসার কাছে গেল। নাফিসা কম্বল দিয়ে মুখ ঢেকে ঘুমোচ্ছিল। ইয়াশ টান দিয়ে কম্বলটা সরাতেই নাফিসা জেগে উঠল। চোখ খুলে হঠাৎ এভাবে ইয়াশকে দেখতে পেয়েই নাফিসা জোরে বলে উঠল, ইয়াশ শস। সাথে সাথেই জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে ইয়াশকে নিয়েই শুয়ে পড়ল। আম্মু ইয়াশকে ডাকতে ডাকতে আমার রুমেই আসছিল। আম্মুর কণ্ঠ শুনে ইয়াশ দ্রুত কম্বলটা টেনে লুকিয়ে পড়ল। ইয়াশের কাণ্ড দেখে আমি নাফিসা দুজনই অবাক। আম্মু রুমে ঢুকে ইয়াশকে দেখতে না পেয়ে আমাকে বলল, ইয়াশ কই? আমি হেসে হাত দিয়ে ইশারায় ইয়াশকে দেখিয়ে দিলাম। ইয়াশের কাণ্ড দেখে আম্মুও হেসে দিল। আম্মু পা টিপে টিপে ইয়াশের কাছে যে কম্বলটা একটানে সরিয়ে বলল, দেখে ফেলেছি ইয়াশকে। সাথে সাথেই ইয়াশ খিলখিল করে হেসে উঠল। আব্বু 5টার দিকে বাসায় আসলো। এসেই আমাদের রেডি হওয়ার জন্য তাড়া দেওয়া শুরু করলো। নাফিসা আর আমি এতক্ষণ বসে বসে ইয়াশের সাথে খেলছিলাম। ইয়াশ আমাদের সাথে কমলাপুর পর্যন্ত যাবে। তার আগে আমাকে ছাড়বে না।
ইফাজ ইয়াশকে আমার কাছে রেখে অনিম ভাইয়ার সাথে অ্যাপার্টমেন্টের নিচে দুই বন্ধু মিলে হাঁটাহাঁটি করছে আর গল্প করছে। নাফিসা আর আমি দুজনই ড্রেস চেঞ্জ করে রেডি হচ্ছি। ইয়াশ আমার ফোনে বসে বসে গেম খেলছে। 5:50-এর দিকে সবকিছু গুছিয়ে রেখে ইয়াশকে নিয়ে বাসা থেকে বের হলাম। আব্বু লাগেজগুলো লিফটের সামনে রেখে আসলো। আম্মু বাসায় তালা দিয়ে সবার সাথে দেখা করলো। সব চাচ্চু চাচিরা আমাদের সাথে অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আসলো। কাজিনগুলো গেট পর্যন্ত এসে আমাদের বিদায় দিল। ইফাজ আর অনিম ভাইয়া গেটেই দাঁড়িয়ে ছিল। আব্বু, আম্মু আর নাফিসা আমাদের গাড়িতে উঠল। আমি ইয়াশের সাথে ইফাজের গাড়িতে উঠলাম। ইফাজ গাড়িতে উঠে অনিম ভাইয়াকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট দিলেন। ইয়াশ আমার হাত দুটো নিয়ে খেলছে। মাঝে মাঝে টুকটাক কথা বলছে। কিছুক্ষণ পর ইয়াশ শার্টের উপরের দুটো বোতাম খুলে দিতে বলল। আমি দুটোর বদলে তিনটা খুলে দিলাম। ও আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। হঠাৎ ইয়াশ আমার কোল থেকে নেমে আমার দিকে ঘুরে আমার গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ ওভাবেই আমার কাঁধে মাথা রেখে শুয়ে থাকলো। ঠিক সেই মুহূর্তে ইফাজ আমার গাল টেনে দিয়ে একটা চুমু খেলো আর ফোন বের করে আমার আর ইয়াশের একটা পিক তুলে নিল। ইফাজ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আমাদের দুজনকে নামালো। আমাদের গাড়ির সামনেই আব্বুর গাড়িটা থামানো হলো। সবাই নেমে আব্বু আর নাফিসা দুজন দুটো লাগেজ নিয়ে হাঁটা শুরু করলো। আম্মু আমাদের ইশারায় আগাতে বলল। প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। ঈদের পর দেখেই হয়তোবা। আমি ইফাজের ডান হাতের কনুইয়ের নিচটুকু শক্ত করে ধরে আছি। ইফাজ অন্য হাতে ইয়াশকে ধরে আছে। ইয়াশ লাফানোর মতো করে হাঁটছে। ট্রেন অলরেডি এসে গেছে। আব্বু, নাফিসা উঠে গেছে। আম্মু একটু পেছনে ছিল। আম্মুও উঠে পড়ল। আমি ইফাজের হাতের উপর শুয়ে শুয়ে হাঁটছিলাম। ট্রেনের একেবারে কাছে এসে ছেড়ে দিলাম। ইয়াশকে নিয়ে আমি ট্রেনে উঠতে যাচ্ছিলাম, মাত্রই পা দেব সেই মুহূর্তে ইফাজ টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু খেলো। উনার কাণ্ড দেখে আমি চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে দেখলাম। সবাই সবার মতো ব্যস্ত। অনেকেই হয়তোবা দেখেছে, বাট আমার চোখে পড়ছে না। আমি পেছনে ঘুরে ইয়াশের দিকে তাকাতেই দেখি ইয়াশ হা করে তাকিয়ে আছে। ইফাজ দ্রুত বলে উঠল, ইয়াশ, ভাবি চলে যাচ্ছে না? একটা কিস করো ভাবির কপালে। না হয় ভাবি রাগ করবে। আমি করেছি, তুমিও করো। ইফাজের কথা শুনে ইয়াশ আমাকে কাছে টেনে নিয়ে আমার কপালে শব্দ করে একটা চুমো খেলো। আমিও ইয়াশের কপালে আর গালে চুমো খেলাম। আমরা ট্রেনে উঠে আমি ইয়াশের দুই কাঁধে হাত রেখে ইয়াশকে নিয়ে সামনে আগাচ্ছি। ইফাজ আমার পেছনে। হঠাৎ ইফাজ আস্তে আস্তে আমার কানের কাছে বলে উঠল, আন্টি আঙ্কেলের সামনে তো আর চুমোটা দিতে পারতাম না, তাই যাওয়ার আগের আদরটা ওখানেই সেরে ফেললাম। উনার কথাটা শুনে আমি কনুই দিয়ে উনার পেটে একটা গুঁতো দিলাম। আব্বু দেখলাম দাঁড়িয়ে আছে। আম্মু আর নাফিসা বসেছিল। নাফিসা ইয়াশকে টান দিয়ে ওর কোলে বসিয়ে অনেকগুলো চুমো খেলো। আম্মুও কিছুক্ষণ আদর করলো। তারপর ইয়াশ একাই আমার কাছে চলে এলো। আমার কোলে বসিয়ে আমি আর ইয়াশ প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে কথা বলছি। আব্বু ইফাজের সাথে কি যেন কথা বলছে। কিছুক্ষণ পর দুজন হ্যান্ডশেক করে কোলাকুলি করলো। আব্বু আমাদের রেখে কোথায় যেন গেল। ইফাজ ইয়াশকে নেওয়ার জন্য আমার দিকে এগিয়ে আসতেই আমি চোখের ইশারায় বুঝালাম, আর আগাবেন না প্লিজ। ইফাজ আমাকে পাত্তা না দিয়ে ইয়াশকে নিয়ে আম্মু নাফিসার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় ইয়াশ আমার হাত শক্ত করে ধরেছিল। আমিও ধরেছিলাম। ছাড়ছিলাম না দেখে ইফাজ আমার হাত চাপ দিয়ে ধরল, সাথে সাথেই আমি ছেড়ে দিলাম। শেষ রাতের দিকে আমরা চিটাগাং পৌঁছালাম। আমি পুরো রাস্তা ঘুমিয়েছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমের লাইট অফ করে ইফাজকে ফোন দিলাম। সাথে সাথেই রিসিভ করে বলল, বাসায় পৌঁছেছ? হুম। ঘুমোচ্ছিলেন? হুম। তোমার জন্য আজ ইয়াশ আমার উপর প্রচুর অত্যাচার করেছে। হাত পা সব ব্যথা করছে। এইটুকু মানুষের শক্তি কি! বাপরে বাপ! এতক্ষণ মন খারাপ ছিল, উনার কথা শুনে হেসে ফেললাম। উনি আবার বললেন, জানো, ইয়াশ আজ আমার কত বড় একটা উপকার করেছে। কি করেছে?
আজ তোমাকে রেখে বাসায় আসার পরপরই ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর চিৎকার করে করে বলছিল ভাবিকে আমাদের বাসায় নিয়ে আসো, আমি ভাবির সাথে থাকবো। আব্বু আম্মু অনেক চেষ্টা করেও যখন থামাতে পারল না তখন ইয়াশকে এক প্রকারে কথাই দিয়ে ফেলল, ওকে, নেক্সট টাইম যখন তোমার ভাবি ঢাকায় আসবে তখনই ওদের বিয়ে দিয়ে তোমার ভাবিকে এখানে নিয়ে আসবো। জানি কথাটা জাস্ট ইয়াশকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, তারপরও কেন যেন মনে হচ্ছে নেক্সট টাইম তুমি ঢাকা আসলে কিছু একটা হয়ে যাবে। কারণ ইয়াশের জেদ অনেক বেশি। একবার যদি ইয়াশ জানতে পারে তুমি আবার ঢাকায় এসেছো, বুঝতে পারছো তো কি হবে? আমি অবাক হয়ে বললাম, কি হবে? আমার লাইনটা একদম ক্লিয়ার হয়ে যাবে টিয়া পাখি। আব্বু এই কাজ কখনোই করবে না। করতে বাধ্য। আব্বুকে চেনেন না আপনি? আব্বু অনেক স্ট্রিক্ট। সেটা সবার বাবা মা কি হয়। তোমার শ্বশুর শাশুড়িও ওরকম। ভবিষ্যতে আমিও ওরকম বাবা হয়ে যাব। উনার কথা শুনে আমি হেসে বললাম, আপনি কখনোই ওরকম হতে পারবেন না। বাচ্চাদের মাথায় তুলে রাখবেন আপনি। চিনে ফেলেছো দেখছি আমাকে। হুম, খুব ভালোভাবেই চিনেছি আপনাকে। আপনি কতটা বাচ্চা পাগল সেটা বুঝতে আর বাকি নেই। আমার কথা শুনে উনি শব্দ করে হাসলেন। হাসি থামিয়ে বললেন, একটা কথা এখন সিরিয়াসলি বলবো, মন দিয়ে শুনবে। কি? এখন থেকে বেশি বেশি খাওয়ার প্র্যাকটিস করো। তোমার এই শরীরের জন্য ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে, সেটা কি বুঝতে পারছো? ড্যাশ। কি হলো? আমার একদম খেতে ইচ্ছে করে না। উফ, কবে যে বিয়েটা হবে? বিয়ের পর দেখবা দিনে 5 ওয়াক্ত কিভাবে খেতে হয়। এমনভাবে খাওয়াবো, তোমাকে তো বুল্লু বুল্লু বানাবোই, সাথে আমার বেবিগুলোকেও। দেখে নিও। উফ, আবার সেই খাওয়া। বিয়ের আগে খাওয়া নিয়ে আম্মুর অত্যাচার চলছে। বিয়ের পর উনার অত্যাচার শুরু হবে। প্রায় 1 ঘন্টার মতো উনি আমাকে এইসব লেকচার শুনিয়ে ফোন কেটে দিয়ে আমাকে ঘুমোতে বললেন। আমার আবার সেই কষ্টের জীবন শুরু হলো। আব্বু এবার আমাদের পড়ালেখা নিয়ে বেশি কেয়ারফুল হয়ে গেছে। কারণ সামনে আমার এইচএসসি পরীক্ষা আর নাফিসার এসএসসি। বাসায় 2টো টিচার রাখা হয়েছে, সাথে কোচিং, বাহিরে আরও 3টা প্রাইভেট। সব মিলিয়ে মানসিক অত্যাচার শুরু হয়েছে। নাফিসা আর আমার দুজনের ফোন নেওয়া হলো। ওয়াইফাই কানেকশন কেটে দেওয়া হলো। পুরো একটা বন্দি জীবন। আব্বুর একটাই চাওয়া গোল্ডেন। আমরাও যথাসাধ্য চেষ্টা করলাম আব্বুর আশাটা পূরণ করতে। পড়াশোনার উপরেই থাকলাম। বিকেলের দিকে সময় কাটানোর জন্য আমাদের হাতে সবচেয়ে দামি জিনিস ফোন তুলে দেওয়া হতো। তখনই উনার সাথে কথা বলতাম। উনিও আব্বুর মতো একই কথা শোনায় প্রতিদিন, আর মাত্র কয়েক মাস মন দিয়ে পড়াশোনা করো। এক্সামের পর তো একেবারে ঢাকায় আসছো, তখন ইচ্ছামতো সময় কাটানো যাবে। সবার কথা ভেবে আমিও পড়ায় আরো বেশি মনোযোগী হলাম। নাফিসার পরীক্ষা 2 দিন পর থেকে। ওর অলরেডি সব কমপ্লিট। আব্বু বইয়ের যেখান থেকে পড়া ধরে নাফিসা গড়গড় করে সব বলে দেয়। নাফিসা হঠাৎ এরকম ব্রিলিয়ান্ট হয়ে ওঠা, ব্যাপারটা আমি নিতে পারলাম না। দেখতে দেখতে নাফিসার সবগুলো পরীক্ষা শেষ হলো। কয়েকদিন পর আমার পরীক্ষা শুরু। সবগুলো বই আমি একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। নাফিসার থেকে আমি কম ব্রিলিয়ান্ট নাকি? প্রতিটা পরীক্ষার আগে আব্বু আমাকেও বইয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়া ধরতো। আমিও নাফিসার মতো গড়গড় করে সব বলে দিতাম। তারপরও আব্বুর শান্তি লাগতো না। ওয়াইফাই কানেকশন এনে নেট থেকে বিভিন্ন ধরনের টপিকস বের করে সেখান থেকে পড়া ধরতো। মোটামুটি ওগুলোর উত্তরও ভালোভাবে বলতে পারতাম। দেখতে দেখতে আমারও পরীক্ষা শেষ হলো। আমার পরীক্ষা শেষে আব্বু আমাদের 2 বোনকে আর আম্মুকে মিষ্টি খাইয়েছে। আব্বুর নাকি বিশ্বাস ছিল আমরা গোল্ডেন পাবো। পরীক্ষা শেষে আমি, নাফিসা আর আম্মু ঢাকায় চলে এলাম। ইয়াশকে বলা হয়নি আমি যে ঢাকা এসেছি। নাফিসার রেজাল্ট যেদিন দিবে সেদিন বেচারি কি কান্নাকাটিই না করেছিল। কিন্তু রেজাল্ট বের হওয়ার পর আলহামদুলিল্লাহ সে গোল্ডেন পেল। ওর আনন্দ দেখে কে? কিন্তু এইদিকে আমি দুশ্চিন্তায় মরে যাচ্ছিলাম।
আমি যদি গোল্ডেন না পাই আমাকে একেবারে বাসা থেকে বের করে দিবে। ইফাজকে ফোন দিয়ে কান্নাকাটি করে যখনই এই কথাটা বলি, ও সাথে সাথেই বলে ওঠে, নো প্রবলেম টিয়া পাখি, আমি আছি না, আমরা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। ওর এই কথা শুনেই আমি হেসে ফেলতাম। দেখতে দেখতে আমারও রেজাল্টের দিন এসে গেল। যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাতে ইফাজকে ফোন দিয়ে এমন কান্নাকাটি করেছি যে কথা বলার সময় উনাকে তুমি সম্বোধন করে কথা বলেছি। তখনই উনি বলে উঠলেন, আমি সবসময় এটাই চেয়েছিলাম যে তুমি নিজে থেকে আমাকে তুমি বলে সম্বোধন করো। আজ আমার আশাটা পূরণ হয়েছে। এখন থেকে আমাকে আর কখনো যেন আপনি বলতে না শুনি। তারপর থেকে এই তুমি বলা নিয়ে উনার কাছে কত বোকাই যে খেয়েছি হিসাব নেই। দুপুরের দিকে রেজাল্ট হাতে পেলাম। হিস্ট্রিতে খারাপ করাতে গোল্ডেন পাওয়া হলো না, কিন্তু এর প্লাস পেয়েছি। গোল্ডেন পাইনি বলে আব্বুর কোনো আফসোস ছিল না। আব্বু আমার রেজাল্টে খুব খুশি হয়েছে। ইফাজ আমার রেজাল্ট জানার সাথে সাথেই আমাদের বাসায় মিষ্টি নিয়ে হাজির। সাথে একটা শপিং ব্যাগও ছিল। ব্যাগটা আমার হাতে দিয়ে সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিল আর বলল, আমার বউ ভালো রেজাল্ট করেছে, এটা তার মিষ্টি। আমি রুমে এসে ব্যাগটা খুলে দেখলাম একটা গর্জিয়াস শাড়ি। শাড়িটা প্রচণ্ড ভারী। শাড়ির পাড়ের দিকে ভারী ভারী স্টোন বসানো। অনেক সুন্দর, বাট এটা ক্যারি করা আমার পক্ষে ইম্পসিবল। ইফাজ রুমে ঢুকে আমার পাশে বসতেই আমি শাড়িটা দেখিয়ে বললাম, এটা পরে মিনিমাম 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো। 1 মিনিট পরই ধপাস করে পড়ে যাব। দেখুন প্রচুর ভারী। আমি শাড়িটা উনার হাতে দিয়ে কথাটা বললাম। উনি শাড়িটা হাতে না নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আগেই বলেছিলাম, খেয়ে একটু স্বাস্থ্য বানাও, মোটা হও। যেহেতু এনেই ফেলেছি পড়তে তো হবেই। ইম্পসিবল, এটা আমি পড়তে পারবো না। আমার থেকে এটার ওজন বেশি। আমার হাতে একদম টাইম নেই। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সাথে সাথেই আম্মু রুমে এসে কিছু একটা বলার আগেই শাড়িটার দিকে চোখ পড়ল। আম্মু শাড়িটা হাতে নিয়ে বলল, ওয়াও। ইফাজ বলল, আন্টি আপনার মেয়ের জন্য আনলাম, পছন্দ হয়েছে? আম্মু ইফাজের দিকে তাকিয়ে বলল, হুম, ভীষণ সুন্দর। আন্টি শাড়িটা হিয়াকে তাড়াতাড়ি একটু পরিয়ে দিতে পারবেন? উনার কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আম্মুর দিকে তাকালাম। উনার কথা শুনে আম্মু উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হিয়া, আয় তাড়াতাড়ি, আজ তোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিব। আম্মুর কথা শুনে আমি হা হয়ে কিছুক্ষণ আম্মুর দিকে তাকিয়ে থাকলাম। আম্মু আমার হাত টেনে আম্মুর রুমে নিয়ে এলো। আমাকে শাড়িটা পরাতেই আম্মুর হিমশিম খেতে হলো। প্রায় 15 মিনিট পর শাড়িটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। সবকিছু কমপ্লিট করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। শাড়ির আঁচলটা ভীষণ ভারী। উনি আমার রুমে শুয়ে শুয়ে ফোন দেখছিল। আম্মু আমাকে নিয়ে উনার সামনে দাঁড় করাতেই উনি অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বাহ আন্টি, আপনি তো আপনার মেয়েকে পুরো কনে বানিয়ে নিয়ে এসেছেন। উনার কথা শুনে আম্মু হেসে বলল, ইফাজ, সাবধানে রেখো কিন্তু। আম্মুর কথা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। আম্মু উনার হাতে আমাকে দিয়ে বললেন, সাবধানে যেও, আর বেশি রাত যেন না হয়। ইফাজ আম্মুকে আশ্বাস দিয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। আমাকে গাড়িতে বসিয়ে নিজে যে সিটে বসে আমার ডান হাতে কয়েকটা চুমো খেয়ে গাড়ি স্টার্ট দিলেন। প্রায় 10 মিনিট হলো কেউ কোনো কথা বলছি না। আমি চুপচাপ সিটের সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছি। হঠাৎ ফ্ল্যাশের আলো চোখে পড়াতে পাশ ফিরে উনার দিকে তাকাতেই দেখলাম উনি আমার পিক তুলছেন। হঠাৎ গাড়ি ব্রেক করলেন। তারপর আমাকে একটানে নিজের সাথে একদম জড়িয়ে নিয়ে অনেকগুলো সেলফি তুলে ফেললেন। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে গাড়ি স্টার্ট দিতেই আমি বললাম, শুনুন না। উনি আমার দিকে তাকিয়ে বললেন, হুম, বলো। আমি আস্তে করে বললাম, পেটিকটের নাটটা আস্তে আস্তে ঢিলে হয়ে যাচ্ছে, কি করব? আমার কথা শুনে উনি অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন।